যখন বিয়ে হয় তখন কিন্তু আমার বরের কোনো ইনকাম ছিল না। মানুষের কাছ থেকে একটা কথাই আমার বরকে শুনতে হয়েছে যে তুই তো ইনকাম করিস না, তোর বউ কিন্তু থাকবে না, তোকে ছেড়ে কিন্তু চলে যাবে। একটা কথা শুনে কিন্তু ভীষণ ও কষ্ট পেয়েছে আর খুব খারাপও লেগেছে। কেননা হ্যাঁ ঠিকই তো, একটা মেয়ে যখন বিয়ে করে আসবে তখন তো হাজবেন্ডের অনেক দায়িত্ব থাকে, সবগুলোই তো ওকে পালন করতে হবে। সেজন্য অনেকটা মন খারাপও হয়ে যেত। আর দুই পরিবারের মধ্যে অনেকটা যেহেতু ঝামেলা হয়েছিল, তখন কিন্তু অনেকটাই ভেঙে পড়েছিল। আদৌ কি আমাকে বিয়ে করতে পারবে কি পারবে না, সে নিয়ে অনেক কষ্ট পেয়েছিল। আর পাশাপাশি কিন্তু আমিও পেয়েছিলাম। দুই পরিবারের মাঝখানে চাপে পড়ে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে গিয়েছিলাম। বিশেষ করে আমি কিন্তু সরাসরি আমার বরকে বলে দিয়েছিলাম আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন আরও বেশি বেশি করে কষ্ট পেয়েছিল যখন যাকে ভালোবাসে তার মুখ থেকে এই কথাটা শোনার পর। কারণ ছিল আমার বলার, তো কি কারণ ছিল সেটাই তোমাদেরকে বলবো। আমার বারণ করার কারণ ছিল আমাদের যখন লাভ স্টোরি চলে তখন কিন্তু আমাদের দুই পরিবারের মধ্যেই কিন্তু জানাজানি হয়ে যায়। যেহেতু ওরও বয়সটা খুবই কম, আমার বয়সটাও খুব কম, তো আমার মাত্র 16 ইয়ার্স, মাত্র মাধ্যমিক পরীক্ষাও দিইনি। আর ও কিন্তু 12-এ পাশ করে পাশাপাশি একটু গ্যারেজের কাজ শিখছিল। তার মাঝখান থেকেই কিন্তু আমরা লাভ ম্যারেজ মানে লাভ শুরু হয়। আমাদের 6টা মাস না যেতে যেতে কিন্তু পরিবারের মধ্যে জানাজানি হয়ে যায়। তখন আমি বললাম তো আমাকে যখন বিয়ে দিবে তো ছেলে এত দূর, আমার বাবা কিন্তু অনেকটাই রাজি ছিল না। যেহেতু বিশেষ করে আমার বরের বাড়ি অনেকটাই দূর, যেহেতু ওয়েস্ট বেঙ্গল আর আমার বাড়ি কিন্তু আসাম, তো দূরত্বটা কিন্তু অনেকটাই। আর আমি যেহেতু পরিবারের ছোট্ট মেয়ে, কেউ কিন্তু রাজি ছিল না বিয়ে দেওয়ার জন্য। আর সব থেকে আদরের মেয়ে এত দূরে থাকবে সেটা কেউ মানতে পারেনি, কি বলো তো। যাই হোক, ওই আমার কিন্তু হাজব্যান্ডের সাথে আমার বরের সাথে কিন্তু আমার কপাল লেখা ছিল বারণ করার সত্ত্বেও। আর তারপরে কিন্তু আমাদের বাড়ির থেকেও কিন্তু দেখাশোনা করেছিল। করার পর আমার শ্বশুরবাড়ির লোকজনের অনেকটাই একটু ডিমান্ড ছিল। আর পাশাপাশি ছেলে ভালো ছিল, ভালোর মধ্যে দিয়েও কিন্তু যখন একটা ছেলে ইনকাম করতো না তখন কিন্তু সব মা বাবাই চায় যে আমার মেয়ে একটা সুখের পরিবারে থাকুক, বড় কিছু ইনকাম করুক, আমার মেয়ের না যেন কিছু কষ্ট না হোক, সেসব তো সব মা বাবাই চায়, তাই না? তো ঠিক তেমনই আমার মা বাবাও কিন্তু চেয়েছিল। যখন আমার বরের বাড়ি থেকে দেখাশোনা করে যায় তখন ওদের পরিবারের অনেকটা ডিমান্ড ছিল। তো ডিমান্ড অনুযায়ী ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি এই যে সকালে তো ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি আজকে, যেহেতু বাইরে ধানের কাজ হচ্ছিল। তো বাবুকে নিয়ে সকালবেলা যদি ঘুম থেকে উঠে পড়তাম তো অনেক জ্বালাতন করতো, কাজ করতে দিত না ওর ঠাম্মিকে ধানের কাজগুলো। তো তোমরা জানোই, আর সকাল সকালে এই নোংরা ধুলা বালু যদি গায়ে লাগায় এমনি তো একটু শরীর খারাপ করেছে জানো তো, ওই সর্দি লেগেছে। তো এখন যদি আবার ধানের মধ্যে গিয়ে দুষ্টুমি করে তাহলে ধুলো বালু পড়বে, আবার ধোয়াতে হবে ওকে। তার জন্য সকাল সকাল আজকে দেরি করে উঠেছি, ওকে নিয়ে ঘর থেকে বেরোয়নি। তো মোবাইল দিয়ে কোনো রকম কি ওর সাথে খেলা করে করে অনেকক্ষণ রেখেছি সকালবেলা। তারপরে নিজেকেও তো উঠতে হবে, সকালবেলায় আশেপাশে অনেক কাজ থাকে, সেগুলো করার জন্য তো নিজেকে উঠতেই হবে, তাই না? তো উঠলাম, উঠে ওকে একটু ফ্রেশ করে দিয়ে চা, আমি আবার একটু চা খেয়ে নিলাম। বাসি ঘর দুয়ার ঝাড় দিলাম, দিয়ে একটু চা খেয়ে তো একবার চানটা সেরে এসে রুমের কাজগুলো করলাম এখন রুমের কাজগুলো কমপ্লিট করলাম। রুম মুছিনি, এত ধুলো, মানে বাড়িতে প্রচুর ধুলো। তারপরে আর কি করব, তবুও একটু ঘরটা মুছতে হবে, নাহলে একদম ভালো লাগবে না। তাই দেখি আগে রান্নাটা শেষ করি। চান তো কমপ্লিট, কয়েকটা জামা কাপড় আছে সেগুলো কাচবো, সেগুলো রেখে দিয়েছি ভিজে,
চানের আগে ভিজিয়ে রেখে আসলাম, আর কলের পাটটাও ধুয়ে আসলাম। ধুয়ে একদম চানটা সেরে এখন আসলাম। এখন ওই যে আবার বাবুকে খাওয়ানো আছে, চান করানো আছে। তো যে আর এই এখন প্রায় বাজে মনে হয় 11টার মতো বেজে গেছে। তো এখন ঘরের কাজগুলো কমপ্লিট হলো, এখন রান্না। তো যাই এখন রান্নাঘরে গিয়ে রান্নাটা বসাবো। আজকে জানি না কি রান্না করব, যাই আগে রান্নাঘরে। আর আজকে বাইরের রোদ কি বলবো তোমাদেরকে, প্রচুর পরিমাণে রোদ উঠেছে। আর সন্ধ্যার দিকে ঠান্ডা পড়ে যায়, আর দিনের বেলা এত রোদ। তো এই জায়গাটা এখনও ভালো হয়নি, কি জানো তো, প্রচুর পরিমাণে রোদ। তোমাদেরকে দেখাচ্ছি, কি পরিমাণে রোদ দেখতে পাচ্ছ। আর বাইরের দিকটা তোমাদেরকে দেখাই, দেখো এই যে মোটামুটি ধানের আজকে অবস্থা। তো যাই হোক, এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, হালকা একটু বসে বাইরের জামা কাপড়গুলো হালকা একটু ভিজা ভিজা আছে, সেগুলো হচ্ছে রান্না করার পরে উঠিয়ে নিব। আর আজকে মোটামুটি আজকে ধানের কাজ মনে হয় আজকে যদি করা হয় তাহলে আজকে ধানের কাজ শেষ, ধুলো বালুর থেকে মুক্তি পাওয়া যাবে। তারপরে আসবে আবারও ওই ডাল বাড়িতে, তো ডাল আসলে আবার ধুলো হবে। তো জানি না এবার ডালটা ভালো হয়নি, নষ্ট হয়ে গেছে বলে। আমি তো জমিতে যাই না, প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেছে জমিতে যাওয়া হয় না। তো একদিন ভাবছি যে যাব, তোমাদের সাথে নিয়ে যাব, তোমাদের সাথেও শেয়ার করব। দেখা যায় আর কাজের জন্য যাওয়া হয় না জমিতে। তো যাই, চলো এবার রান্না করি গা, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো রান্না করি, করতে করতে কথা হবে। ডিমান্ড অনুযায়ী সব কিছু দেওয়ার মতো রাজি কিন্তু ছিল, কিন্তু সেরকম অবস্থাই ছিল না যে এতগুলো যে জিনিসপত্র বা যেটুকুই থাকুক না কেন সেটা রাখার মতো ওদের মানে সেরকম পর্যায়ে ছিল না। যাই হোক, সেসব কথা বাদ। তো আমার বাড়িতে গিয়ে বারণ করেছে, আমার দাদা অনেক বুঝিয়েছে যে আমার ছেলে কিছু করে না। ঠিক আমি ওর বাড়িঘর দেখিনি, তো শুধুমাত্র ওকেই দেখেছিলাম, আর সেরকম ওদের কি আছে না আছে কিছুই কিন্তু জানতাম না। তখন ওদের ঘরবাড়ির অবস্থাও তো সেরকম একটা ভালো ছিল না। তখন আমার দাদা, আমার মা, আমার জামাইবু সবাই আসছিল আর কি। তখন বাড়িতে গিয়ে আমাকে বারণ করে যে তুই যে যাবি ঠিক আছে, ছেলে কিন্তু ভালো, কিন্তু ইনকাম টিনকাম কিচ্ছুই করে না তুই, আর এরকম একটা গ্রামের জায়গা সেরকম গিয়ে তুই থাকতেও পারবি না। যেহেতু আমার বিয়ের সময় ওদের এখানটায় কারেন্ট ছিল না, কোনো কিছুই ছিল না, একদম গ্রাম অবস্থায় ছিল। যাই হোক, অনেকটা এখনও পরিবর্তন হয়েছে। তারপরে অনেক বুঝিয়ে শুনিয়েছে। তারপর যখন আমার বর আমার সাথে যোগাযোগ করে তখন আমি ওকে ডাইরেক্ট মানা করে দিই যে আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না, আমার পরিবার রাজি নয়, আমার পরিবারে যেখানেই দিবে আমি সেখানেই কিন্তু বিয়ে করব। তখন আমার বর অনেকটাই ভেঙে পড়েছিল, মানে খুবই কান্নাকাটি করেছিল আমার জন্য। তো ওর বন্ধুবান্ধব সবাইকে দিয়ে আমাকে ফোন করাতো, আমার কাছে ফোন করতো। ওর ফোনটা যেহেতু আমি ব্লক করে দিয়েছিলাম ওর নাম্বারটা, তো ওদের বন্ধুবান্ধবকে দিয়ে কথা বলাতো, আর বুঝতো যে ওরকম করবে, অনেক ধারণা। তারপর আর কি বলবো, পরে একটা মনের মধ্যে একটা চিন্তা ভাবনা আসে যে আমার জন্য একটা ছেলে এরকম করতে পারে। তো যাই হোক, ওরকম পরে কোনো কথা না ভেবে বাড়িতে না জানা করে কিন্তু আমি ওর সাথে চলে আসি, জানো তো। চলে আসার পর সবাই একটা কথা ওকে এত পরিমাণে শুনতে হয়েছে মানে কি বলবো তোমাদেরকে, যে ওদের পাড়ার লোকরাও বলেছে যে তোর বউকে তুই তো বিয়ে করে নিয়ে আসলি, মেয়ে তো নিয়ে আসলি, তুই তো কিছুই রোজগার করিস না, কিছুই ইনকাম করিস না, তো তোর বউ কিন্তু থাকবে না, হাসলে 1 থেকে 1.5 বছর থাকবে, তারপরে কিন্তু তোর বউ থাকবে না, চলে যাবে। এই কথাটা শুনতো আর ও মনে মনে একটা জিদ রাখতো, দেখবো তো আমার বউ কীভাবে চলে যায়। ও দিনে রাত্রে পরিশ্রম করতে লাগলো, ও বাইরে যাওয়া স্টার্ট করলো। ও আমার ছোট ছোট পাওয়া না পাওয়া জিনিসগুলো ও সবসময় পূরণ করার চেষ্টা করতো।
আর সবসময় আমাকে ভালো রাখার চেষ্টা করতো। আমি মা বাবা দাদা দিদি সবার বিরুদ্ধে গিয়ে আমি একটা জীবনসাথী চয়েস করছি, কিন্তু সেই চয়েসটা যে আমার ভুল নয় সেটা আমার পরিবারে বুঝে গেছে এতদিনে। আমার বিয়ের প্রায় 14 বছর কমপ্লিট, আমি এখন 2 সন্তানের মা। আর আমাকে যথেষ্ট ভালোবাসে আর যথেষ্ট ভালো রাখার চেষ্টাও করে। আমার প্রয়োজন না প্রয়োজন জিনিসগুলো ও অনায়াসেই দেওয়ার চেষ্টা করে। এই যে জায়গাটা আমি একটা নিজের ইচ্ছায় কাজ শিখেছি, আর সেটাকে ও সফলতায় এনে দিয়েছে শুধুমাত্র ও। আমার যতটা সাপোর্টের দরকার ছিল ও করেছে, আর খুবই যত্ন সহকারে। এখন মাঝে মাঝে বলি যে আমি কাজ করব না, তখন ওই বলে যে কেন করবা না, তোমার কি লাগবে না লাগবে সবটাই পূরণ করে দেওয়ার চেষ্টা করে। আমি হেঁটে হেঁটে আসি পার্লারে, তখন বলেছিলাম যে একটা আমাকে সাইকেল কিনে দাও। তখন ও সাইকেলের বদলে তো বলছে তোমার আজকে না হয় কালকে তো তোমার বাইরে যেতেই হবে, তোমাকে সাজানোর জন্য বাইরে যেতে হবে, তুমি মানুষের গাড়ি করে আসবে। আমি এক থেকে দুবার কিন্তু মানুষের গাড়ি করেও বাড়ি ফিরেছি, সেটা কিন্তু আমার বরের একদমই ভালো লাগে নাই। অন্য মানুষের গাড়ি করে কেন আসবো, সেটা একটু অন্য খুঁতখুঁতে মনে। তো যাই হোক, ও আমাকে একটা গাড়িও কিনে দেয়, সেটা নিজের নামে, মানে আমার নামেই গাড়িটা কিনে দেয়। তো ফাইনালি একটা গাড়ি কিনে দেয়, একটা জমি কিনে আমার একটা ছোট্ট একটা পার্লারের জায়গা করে দেয়, সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আর এখন যারাই বলে, এবার কাজ করার মতো শেষ। তো পার্লারে আসছিলাম অনেকক্ষণ আগে, তো কাস্টমার ছিল, কাজটা কমপ্লিট। তো এখন বাবুর যেহেতু হালকা একটু সর্দি লেগেছে, তো একটু ঘ্যান ঘ্যান করছে, বাড়িতে রেখে আসলাম। তো এই যে এখন বাড়ি যাব। তো এই যে দেখো কয়টা বাজে, দেখতে পাচ্ছ কয়টা বাজে, ওই 6টা মতো বাজবে। আর 6টা মানেই এখন প্রচুর অন্ধকার। এখন তোমাদেরকে কি বলবো, প্রচুর অন্ধকার, মনে হয় অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর কি বলবো, এটুকুই বলার। তো চলো আজকের জন্য টাটা, সবাইকে গুড নাইট। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন দিন, নতুন সকাল তোমাদের সাথে। চলো টাটা।